স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা। ৬ বছর পর আলোর মুখ দেখছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নতুন 4টি জাহাজ। ২৬০০ কোটি টাকা ব্যয়ে চীন থেকে আমদানি দেশীয় জাহাজে তেল পরিবহনে সুরক্ষিত হবে জ্বালানি নিরাপত্তা। চাইনিজ যে অর্থায়ন করছে এক্সিম ব্যাংক আমাদের ইয়ার্ডির মধ্যে, এটা হয়ে গেলে আমাদের জাহাজের কনস্ট্রাকশন ফেজ বা এক্সিকিউশন ফেজ শুরু হয়ে যাবে। একই জাহাজ যদি প্রাইভেটে, কিন্তু একই জাহাজ বিএসসি কেনার মধ্যে প্রাইসের অনেক তারতম্য। ন্যাশনাল ফ্লিটের গ্রোথ করার জন্য যেই ধরনের পলিসি দরকার, সেই পলিসির মধ্যে একটা আমূল পরিবর্তন আনা দরকার। এখন জনপদে এ নিয়ে থাকছে প্রতিবেদন। বিধিনিষেধ প্রত্যাহারের পরেও পর্যটক শূন্য মেঘের রাজ্য সাজেক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে ত্রাণ বিতরণ পরিদর্শনে যাবেন পার্বত্য উপদেষ্টা। এখন জনপদে এনে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই চীন থেকে জাহাজ কেনা প্রসঙ্গ। চীন থেকে ২৬০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নতুন 4টি জাহাজ কেনার উদ্যোগ ৬ বছর পর আলোর মুখ দেখছে। সরকারের পথ পরিবর্তনের অনিশ্চয়তা তৈরি হলেও জাহাজ ক্রয়ে সম্প্রতি চীনের এক্সিম ব্যাংকের সাথে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বাণিজ্য চুক্তি এক্ষেত্রে বড় অগ্রগতি। ঋণ চুক্তি হলেই শুরু হবে জাহাজ নির্মাণ। সংশ্লিষ্টদের মতে এতে শুধু বিএসসি লাভবান হবে না, দেশীয় জাহাজে জ্বালানি তেল পরিবহনের ফলে সুরক্ষিত হবে জ্বালানি নিরাপত্তাও। বিস্তারিত জানাচ্ছেন হাজারে শিউলি। অগ্নি দুর্ঘটনায় গেল বছরের অক্টোবরে বাংলার সৌরভ ও বাংলার জ্যোতি পরিত্যক্ত হওয়ার পর জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহর আরও ছোট হয়। বর্তমানে সমুদ্রগামী জাহাজ আছে মাত্র 5টি। এত কম জাহাজ দিয়ে শিপিং ব্যবসায় টিকে থাকা কঠিন, তাই মুনাফা ধরে রাখতে নতুন জাহাজ কেনা জরুরি হয়ে পড়েছে। ৬ বছর আগে চীনা ঋণে শিপিং কর্পোরেশনের নতুন জাহাজ কেনার উদ্যোগ অবশেষে বাস্তবায়িত হচ্ছে। সম্প্রতি চীনের এক্সিম ব্যাংকের সাথে বাণিজ্য চুক্তি করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। এর আগে ২০২৩-এর অক্টোবরে চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কর্পোরেশন সিএমসির সঙ্গে ২৬০০ কোটি টাকা ব্যয়ে 4টি জাহাজ কেনার চুক্তি করে বিএসসি। কথা ছিল এই অর্থে 6টি জাহাজ কেনা হবে, কিন্তু প্রক্রিয়াগত জটিলতা ও দর কষাকষিতে 2.5 বছরে ডলার ও নির্মাণ উপকরণের দাম বাড়ায় সেটি সম্ভব হয়নি। বাণিজ্য চুক্তি হওয়ার পর এখন অপেক্ষা ঋণ চুক্তির। শিপিং কর্পোরেশনের প্রত্যাশা আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ঋণ চুক্তি সই হবে। এরপর শুরু হবে জাহাজ নির্মাণ। কমার্শিয়াল এগ্রিমেন্ট অলরেডি হয়ে গেছে। এখন সিটকা যদি আমাদের লোন অ্যাপ্লিকেশনের এগেনস্টে অনুমোদন দেয়, তাহলে লোন এগ্রিমেন্টটা সাইন হবে। সেই সাইনটা হবে চাইনিজ যে অর্থায়ন করছে এক্সিম ব্যাংক এবং আমাদের ইয়ার্ডির মধ্যে, এটা হয়ে গেলে আমাদের জাহাজের কনস্ট্রাকশন ফেজ বা এক্সিকিউশন ফেজ শুরু হয়ে যাবে। বর্তমানে ইস্টার্ন রিফাইনারির আমদানি করা 13 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেলের পুরোটা বিদেশি জাহাজ ভাড়া করে পরিবহন করে বিএসসি। এতে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে বাইরে। ক্রয়ের প্রক্রিয়ায় থাকা 4টি জাহাজের মধ্যে 1,14,000 টন ধারণ ক্ষমতার 2টি মাদার ট্যাঙ্কার দিয়ে বিপিসির তেল আমদানির টার্গেট শিপিং কর্পোরেশনের, আর 82,000 টন ধারণ ক্ষমতার 2টি বাল্ক কার্গো জাহাজে পরিবহন করবে কয়লা সহ অন্যান্য পণ্য। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী শুধু নয়, লাভবান হবে বিএসসি। যেটা আমরা এখন চার্টারিংয়ের মাধ্যমে ফরেন ভেসেল নিয়ে আসছি, সেটা এখন আমাদের নিজস্ব ভেসেল। তো সুতরাং দেশের সমস্ত ফরেন কারেন্সি যেটা আমরা এই পারপাসে ব্যয় হতো সেটা হবে না, নিজস্ব অর্থায়নে নিজস্ব দেশের মধ্যে থেকে যাবে। অ্যাট দ্য সেম টাইম বিএসসি লাভবান হবে। অভিযোগ উঠেছে বাজার দরের চেয়ে বেশি দামে জাহাজ কিনছে বিএসসি। শিপিং সংশ্লিষ্টরা বলছেন প্রক্রিয়া শুরুর পর দ্রুত জাহাজ কিনলে অনেক কম দরেই জাহাজ কেনা যেত। একই জাহাজ যদি প্রাইভেটে, কিন্তু এবং একই জাহাজ বিএসসি কেনার মধ্যে প্রাইসের অনেক তারতম্য। এটা একটা বিরাট বড় কনসার্ন আমাদের। আমি মনে করি যে ন্যাশনাল ফ্লিট আমাদের গ্রোথ দরকার, কিন্তু সেই ন্যাশনাল ফ্লিটের গ্রোথ করার জন্য যেই ধরনের পলিসি দরকার, সেই পলিসির মধ্যে একটা আমূল পরিবর্তন আনা দরকার।
বর্তমানে বিএসসির বহরে থাকা 5টি জাহাজের মধ্যে 3টি ওয়েল ট্যাঙ্কার ও 2টি বাল্ক কার্গো জাহাজ। চীন থেকে কেনা সবগুলো জাহাজের ধারণ ক্ষমতা 39,000 মেট্রিক টন। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম। বিধিনিষেধ প্রত্যাহারের পরেও পর্যটক শূন্য মেঘের রাজ্য সাজেক। অনেকেই বাতিল করেছেন অগ্রিম বুকিং। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের চাল ও গরম কাপড় বিতরণ করছেন স্থানীয় প্রশাসন। এদিকে আজই ঘটনাস্থল পরিদর্শনে যাবেন পার্বত্য উপদেষ্টা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, সাজেকের পরিস্থিতি এখন কেমন দেখছেন? পর্যটন ব্যবসায়ীরা কি বলছেন? একই সঙ্গে প্রশাসনের কার্যক্রম নিয়ে জানাবেন। রাচি, আপনি যেমনটা বলছেন যে সাজেকে যে সোমবারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে আসলে এখন পর্যন্ত যে পুড়ে যাওয়ার বিষয়টি সেটি আসলে এই যে সেই কারণেই মূলত রাঙামাটি এই সাজেকে পর্যটকদের উপস্থিতি একেবারে শূন্য বলা চলে। একটুখানি বলে রাখি, সোমবারে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই সেখানে প্রশাসনের উপস্থিতি ছিল এবং 11টি ইউনিটের যে ফায়ার সার্ভিসের যে ইউনিট ছিল তারা অগ্নি নির্বাপনের চেষ্টা করছেন। রাত 2:30 নাগাদ আসলে আগুন একেবারেই নিয়ন্ত্রণে এসেছিল। আমরা গতকাল এই সাজেকের যে পুড়ে যাওয়ার এলাকাটিকে ঘুরে আমরা দেখেছি অনেক জায়গায় তখনও ধোঁয়া উঠছিল। আজকে যদিও বা এখন পর্যন্ত সেই পরিস্থিতি নেই। এই যে পুড়ে যাওয়ার ঘটনায় সেটি আসলে বেশ আলোচিত হয়েছে, কারণ সেখানে কোনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা ছিল না। রাঙ্গামাটির জেলা শহর এবং একই সঙ্গে এখানকার যে দিঘিনালা উপজেলা, পানছড়ি উপজেলা, এই দূরবর্তী এলাকা থেকে মূলত 11টি ফায়ার সার্ভিসের ইউনিট এসে অগ্নি নির্বাপনের চেষ্টা করেছেন। এখানকার যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, স্থানীয়রা সবাই মিলে আসলে এই চেষ্টাটুকু করেও একেবারে এই পুড়ে যাওয়া ঘর বাড়ি রিসোর্ট এগুলো বাঁচাতে পারেননি। বলা হচ্ছে যে এখন পর্যন্ত অন্তত 97টি রিসোর্ট, এখানের যে বসতঘর এবং রেস্টুরেন্ট, দোকান এগুলো পুড়ে গিয়েছে, যেখানে শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যদি বলছেন যদি এখানে কোনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এতটা ক্ষতি ছড়িয়ে পড়তো না। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা আজকে সকালে 10টার পরেই মূলত এখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন 36টি যে ত্রিপুরা এবং লোসাই পরিবার তাদের বসতঘর হারিয়েছেন এই পুরো অগ্নিকাণ্ডের ঘটনায়, তাদেরকে শুকনো খাবার এবং কম্বল এবং 7,500 টাকা এবং 30 কেজি চাল তারা ত্রাণ সহায়তা দিয়েছেন। এবং বিকাল 3টা নাগাদ যেহেতু এই ক্ষতিগ্রস্ত এলাকা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ঘটনাস্থল পরিদর্শনে আসবেন, সেখানে হয়তো নতুন করে সিদ্ধান্ত হবে যে ক্ষতিগ্রস্ত যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে এই যে 34টি রিসোর্ট পুড়ে গিয়েছে তাদের বিষয়ে এবং যারা অন্যান্য ক্ষতিগ্রস্ত সবাইকে একটা ত্রাণের সহযোগিতা, নগদ অর্থ সহযোগিতার বিষয়টি ঘোষণা দিবেন। সব মিলিয়ে যেটি হচ্ছে যে এখানকার ব্যবসা ক্ষতিগ্রস্তরা বলছেন যে একটা ফায়ার সার্ভিস যদি নিশ্চিত করা না হয় তাহলে এই পর্যটন শিল্পটিকে বাঁচানো খুবই মুশকিল হয়ে পড়বে এবং সেটি তারা দাবি জানিয়েছেন দ্রুত এই ব্যবস্থাটুকু করার জন্য। রাঙামাটি সাজেক থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাত্রি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের চাল ও গরম কাপড় বিতরণ করছেন স্থানীয় প্রশাসন, সাজেকের স্থানীয় প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জিয়াউর রহমান জুয়েল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কুয়েট সিন্ডিকেটের জরুরি সভায় হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে আরও জানাতে কুয়েট থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন কিনা এবং একই সাথে জানতে চাই তারা আসলে এই বিষয়ে কি বলছেন। রাত্রি আজ সকাল 8টার পর থেকে কিন্তু এখানে কুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা হল ছাড়তে শুরু করেছেন। এর মধ্যে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে হলগুলো রয়েছে বেশিরভাগ হলেরই কিন্তু শিক্ষার্থীরা আস্তে আস্তে চলে যেতে শুরু করেছেন এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে এখানে কিন্তু শিক্ষার্থীরা এই যে গতকাল রাতে বা গতকালকে যে সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হঠাৎ করেই এই সিদ্ধান্তে বেশ কিছু ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা যেটি বলছেন যে মূলত এই খুলনার বাইরের যে শিক্ষার্থীরা রয়েছেন বিশেষ করে
খুলনা দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়ছেন এই হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার কারণে। এবং হলে যারা বর্তমানে ছিলেন তারা কিন্তু মোটামুটি তাদের ব্যক্তিগত কিছু কারণে কিন্তু হলে ছিলেন, যেহেতু গত কয়েকদিন ধরেই শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল 28 তারিখ পর্যন্ত। এর আগে যে সিন্ডিকেট সভা হয়েছিল 28 তারিখ পর্যন্ত কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু গতকালকের যে সিদ্ধান্ত বা গতকালকে যে সিন্ডিকেট সভা হয়েছিল সেই সিন্ডিকেট সভায় কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে হলগুলো একেবারেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। এবং আজকে সকাল 10টার মধ্যেই কিন্তু প্রত্যেক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এরই মধ্যে কিন্তু বেশিরভাগ হল ফাঁকা হয়ে গেছে। তবে কিছু কিছু শিক্ষার্থী কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। এখানে আমরা আরও কিছু শিক্ষার্থী আছে যাদের সাথে আমরা কথা বলেছি, তারা যদি বলছেন যে কিছু কিছু শিক্ষার্থী কিন্তু এখনো পর্যন্ত হল ছাড়েননি এবং তারা ছাড়বেনও না। এবং অনেক আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন যারা কিন্তু এখনো পর্যন্ত হলে রয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই যে বর্তমান উপাচার্য তাকে কিন্তু তারা বর্জন করেছেন এবং বর্জনকৃত যে উপাচার্যের যে আদেশ তারা সেটি মানবেন না এবং তাদের উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে তারা সেই বল সহ্য করেও তারা এখানে থাকবেন, এমনটাই বলছেন এখানকার অনেক শিক্ষার্থীরা। মোটামুটি বললে চলে যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যে শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু অনেকটা ক্ষোভ নিয়েই হল ছাড়ছেন, এমনটাই বলছেন। আবার অনেকে বলছেন যে তাদের অনেক আগের সিদ্ধান্ত নেওয়া ছিল, এই যে উপাচার্যের এই সিদ্ধান্তের আগে কিন্তু তাদের অনেকের সিদ্ধান্ত নেওয়া ছিল যে তারা হল এই সময়তেই ছেড়ে দিবেন। সে কারণে কিন্তু অনেকেই কিন্তু এখন চলে যাচ্ছেন। তবে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণে। তারা বলছেন যে আর 2-1 দিন সময় দিয়ে যদি হল খালি করার কথা বলা হতো তাহলে কিন্তু তাদের জন্য একটু সুবিধা হতো এবং বাস ট্রেনের যে টিকিটগুলো রয়েছে সেগুলো দ্রুত আগে ভাগে তারা নিয়ে তারপর তারা যেতে পারতেন। সব মিলিয়ে বললে চলে যে কিছুটা অসুবিধা হচ্ছে শিক্ষার্থীদের এই হঠাৎ সিদ্ধান্তের কারণে। তো এই ছিল আমার কাছে কুয়েট থেকে সবশেষ খবর। রাত্রি 5 দফা দাবিতে আদায়ে ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচি পালন করছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও কমিউনিটি বেসড মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এদিকে টানা কর্মবিরতি পালন করছেন কুমিল্লার ইন্টার্ন চিকিৎসকরাও। চতুর্থ দিনের মতো কাজে যোগ না দেওয়ায় ব্যাহত হচ্ছে সেবাদান কার্যক্রম। এ নিয়ে জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ ও কুমিল্লা মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। প্রথমে চলে যেতে চাই ময়মনসিংহে হারুনের কাছে। হারুন, 5 দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে জানাবেন, তারা আসলে কি বলছেন? ময়মনসিংহের ময়মনসিংহের যে ময়মনসিংহ মেডিকেল কলেজ রয়েছে এবং কমিউনিটি বেস মেডিকেল কলেজ রয়েছে, এই দুটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আজকে থেকে 48 ঘন্টার ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন শুরু করেছে। আমরা সকাল থেকে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজে এবং এখানে দেখছি যে আসলে মেডিকেলের শিক্ষার্থীদের যে 5 দফা দাবি রয়েছে, যেমন MBBS এবং BDS ডিগ্রি ব্যতীত BMDC থেকে কাউকে রেজিস্ট্রেশন দেওয়া যাবে না এবং MBBS এবং BDS ডিগ্রিধারী ব্যতীত কেউ নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না, এরকম 5টি দাবি রয়েছে। সেই দাবির প্রেক্ষিতে যে আন্দোলন কর্মসূচি চলছে এরই অংশ হিসেবে কিন্তু 48 ঘন্টা যাবৎ এই 48 ঘন্টার নতুন কর্মসূচি ঘোষিত হয়েছে গতকাল। বিশেষ করে গতকালকে এই যে BMDCর যে একটি আইন রয়েছে যে MBBS এবং BDS ডিগ্রিধারী ব্যতীত কেউ ডাক্তার ব্যবহার করতে পারবে না, এর বিরুদ্ধে একটি রিট হয়েছিল এবং এই রিটের শুনানি ছিল গতকাল এবং এই গতকাল শুনানিতে আগামী 12ই মার্চ এটির রায় ঘোষণা হবে এবং নির্ধারিত হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা যেটি বলছেন, তারা দীর্ঘদিন যাবৎ দাবি করছিলেন যেন এই রিটটি প্রত্যাহার করা হয়। যেহেতু রিটটি প্রত্যাহার করা হয়নি সেহেতু শিক্ষার্থীরা কিন্তু নতুন কর্মসূচি দিয়েছে এবং 48 ঘন্টার মেডিকেলের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের ক্লাস পরীক্ষা বর্জন এবং ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। এরই অংশ হিসাবে কিন্তু এখানে এই কর্মসূচি পালিত হচ্ছে এবং আমরা দেখছি যে ময়মনসিংহ মেডিকেল কলেজের কিন্তু যে লেকচার গ্যালারিগুলো রয়েছে বা ক্লাসরুমগুলো রয়েছে সবগুলো ফাঁকা, কোনো শিক্ষার্থী আসেনি। কিছু শিক্ষার্থী আসছেন যারা প্রশাসনিক বিভিন্ন কাজ কর্মে প্রয়োজন রয়েছে, তারা কিন্তু এসেছেন। এছাড়া ক্লাসের জন্য কোনো শিক্ষক বা কোনো শিক্ষার্থীকে আমরা কলেজ ক্যাম্পাসে দেখিনি। শিক্ষার্থীরা যেটি বলছেন, আমরা ময়মনসিংহ মেডিকেল
মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, আজকে কেন্দ্রীয় যে কর্মসূচি রয়েছে এর বাইরে কিন্তু আজকে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজের যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে মত বিনিময় করবেন। তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই বিষয়গুলো আবার নতুন করে চিকিৎসকদেরকে অবহিত করবেন এবং আজকে রাত 9:30টায় যে ময়মনসিংহ মেডিকেল কলেজের যে হোস্টেল রয়েছে সেই হোস্টেল থেকে রাতে একটি মশাল মিছিল বের করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে সর্বশেষ। এবার যেতে চাই খালেদার কাছে। খালেদ, আপনার কাছে জানতে চাই, ইন্টার্ন চিকিৎসকরা নতুন কোনো কর্মসূচি ঘোষণা দিয়েছেন কিনা, তারা কবে নাগাদ কাজে যোগ দিতে পারেন জানাবেন। কুমিল্লা মেডিকেল কলেজে ইন্টার্নের চিকিৎসকরা কিন্তু কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং পাশাপাশি কুমিল্লা মেডিকেল কলেজ সহ বেসরকারি আরও 3টে মেডিকেল কলেজ এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে, যার ফলে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু একাডেমিক সকল কার্যক্রম বর্জন করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে আন্দোলনরত ইন্টার্নের চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছেন। তারা যে কথাটি বলছেন যে বিএমডিসি থেকে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে মেডসকে সেটি বন্ধ করতে হবে, সেটি তারা যে নামের পাশে ডাক্তার লিখছে এবং আরও যারা খুব অল্প কোর্সের মাধ্যমে যারা নামের পাশে ডাক্তার লিখছে তারা প্রকৃতভাবে রোগীদের সেবা দিতে পারছে না এবং ডাক্তারদের যেই সুনাম সেটি নষ্ট হচ্ছে। চিকিৎসা ব্যবস্থার যে নানা রকম নেতিবাচক কথা আসছে সেগুলোতে কিন্তু তাদের ভূমিকাটাই বেশি, যার ফলে যারা ডাক্তার না, যারা এমবিবিএস কোর্স না করেও ডাক্তার লিখছেন সেটি যেন বন্ধ করা হয়। তাদের আন্দোলন মূলত এটি সহ 5টি যে প্রতি বছর অন্তত জরুরি ভিত্তিতে যেন 10,000 চিকিৎসক নিয়োগ করা হয় এবং চিকিৎসা কমিশন যেন গঠন করা হয় সহ এরকম 5টি দাবি তাদের রয়েছে এবং প্রতি বছর যেন 4 থেকে 5,000 ডাক্তার নেওয়া হয়, কারণ ডাক্তার অপ্রতুল থাকায় চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এরকম নানা দাবিতে তারা কিন্তু 5টি দফায় তারা আন্দোলন করছেন এবং কুমিল্লা মেডিকেল কলেজে প্রায় 1500 থেকে 2000 রোগী কিন্তু ভর্তি থাকে প্রতিদিন এবং তাদের এই আন্দোলনের ফলে কিন্তু পুরো একটি প্রভাব পড়েছে। যারা 24 ঘন্টা এখানে রোগীদের সেবা দিয়ে থাকেন ইন্টার্নি চিকিৎসকরা, তারা কিন্তু আন্দোলনের কারণে সেই সেবা থেকে সরে এসেছেন এবং যারা নিয়মিত যারা মেডিকেল কলেজের চিকিৎসক তাদেরকে এই সেবা দিতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। মূলত ইন্টার্নি চিকিৎসকরা 24 ঘন্টাই ডাক্তারদের রোগীদের সেবা দিয়ে থাকেন, তারা না থাকায় একটি বড় ধরনের প্রভাব পড়েছে চিকিৎসা কার্যক্রমে। রোগীরা দূর দূরান্ত থেকে আসছেন, কুমিল্লা এবং আশেপাশের জেলাগুলো থেকেও কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজে রোগী এসে থাকেন। তো এটি এরা কমপ্লিট শাটডাউনের 48 ঘন্টা যে কর্মসূচি চলছে, আগামীকালকে পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং এর মধ্যে যদি কোনো কেন্দ্রীয় কর্মসূচি নতুন করে আসে তারা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং তারা প্রত্যাশা করছেন যে 12ই মার্চের যেই শুনানির রিটের যে শুনানির আদেশ সময় দেওয়া হয়েছে সেটি এগিয়ে আনা হবে কিংবা এই রিটে এই পর্যন্ত 93 বার কিন্তু শুনানি হয়েছে এবং এটি নিষ্পত্তি হচ্ছে না কেন তা নিয়েও কিন্তু তারা অনেক বেশি আশাহত হয়েছেন এবং তারা বলছেন সেই বিষয়টি নিষ্পত্তি হবে এবং প্রকৃত ডাক্তাররা এই রোগীদের সেবা দিবেন এবং তাদের নামের পাশে ডাক্তার ব্যবহার থাকবে। 5 দফা দাবি আদায়ে ক্লাস পরীক্ষা বর্জন ও কর্মসূচি পালন করছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও কমিউনিটি বেসড মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত 10টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, এক বাস যাত্রীর মোবাইল ছিনিয়ে নেয় অভিযোগে কয়েকজন যুবক অজ্ঞাত ওই ব্যক্তিকে আটক করে। পরে তার কাছ থেকে মোবাইল ফোন উদ্ধারের জন্য প্রায় 2.5 ঘন্টা বাঁশ দিয়ে পেটানো হয় তাকে। এক পর্যায়ে অজ্ঞাত ওই ব্যক্তি মারা গেলে সবাই ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ বলছে, নিহতের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ নিতে পিবিআই এর সহযোগিতা চাওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো অপরাধ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভারে হর্টিকালচার সেন্টারে কৃষকদের মিনি কোল্ড স্টোরেজ ও খামারে অ্যাপস উদ্বোধন করে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় অপরাধ দমনে সহযোগিতা ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। যেই সব ঘটনাগুলি ঘটছে, আমি অস্বীকার করবো না যে ঘটনা ঘটতেছে না, কিন্তু ঘটনার সাথে সাথেই কিন্তু আমরা লোকজনদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসতেছি। এগুলি জন্য আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, আপনারা একটু জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। অনেকদিন যাবৎ কেটে শিল্পেরও একটা কিন্তু অনেক সমস্যা ছিল এখানে, গার্মেন্টস নিয়ে কিন্তু অনেক বড় একটা সমস্যা কিন্তু আমরা ফেস করছি।
এটা কিন্তু মোটামুটি আল্লাহ দিলে একটা কন্ট্রোলের ভিতরে আসছে। এবং এখানে এই জন্য এটার স্ট্রেংথ অনেক বেশি। এখানে শিল্প পুলিশ আছে, এখানে সেনাবাহিনীও কিন্তু ডিপ্লয় করা আছে, এখানে র্যাব আছে, এখানে বিজিবি আছে, আর পুলিশ তো তাদের দায়িত্ব তারা করেই যাচ্ছে। মামলা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহ বিভিন্ন ব্যানারে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আলেম ওলামারা। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। আলেম ওলামারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তাদের আসলে দাবি দাওয়াগুলো কি কি? রাত্রি ব্রাহ্মণবাড়িয়া 2016 সালে এবং 2021 সালে পৃথক দুটি সহিংসতার ঘটনায় আলেম ওলামাদের নামে কিন্তু বেশ কয়েকটি মামলা হয়েছে। সব মিলিয়ে প্রায় 70টিরও বেশি কিন্তু মামলা হয়েছে এবং এই মামলাগুলো আসলে প্রত্যাহার করার দাবিতেই তারা আজকে এখানে অবরোধ সৃষ্টি করেছেন। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনটাতে এখানে যে বিভিন্ন মাদ্রাসার যে শিক্ষার্থী এবং যারা আসলে এই মামলাগুলো যারা আসামি হয়েছেন তারা কিন্তু এখানে অবরোধ সৃষ্টি করেছেন। এখন এই মুহূর্তে কিন্তু যে কুমিল্লা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া শহরের যে কাউতুলি পয়েন্ট আছে সেখানে তারা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তারা মহাসড়কে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু এখানে অবরোধ সৃষ্টি করেছেন, যার ফলে কিন্তু মহাসড়কের দুই পারে অর্থাৎ দুই অংশেই কিন্তু তীব্র যানজটের তৈরি হয়েছে এবং মহাসড়ক কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। রাতে আপনি যদি বলেছেন যে আসলে আমরা তাদের সাথে কথা বলেছি, আমরা সকাল থেকে আমরা এখানে আসছি, আসলে তারা যখন থেকে অবরোধ করেছেন তখন থেকে আমরা এখানে এই অবরোধটি আমরা কভার করছি। তাদের সঙ্গে আমরা যে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে কিন্তু 70টিরও বেশি মামলা হয়েছে 2016 এবং 2021 সালে। এই মামলাগুলো তারা আসলে দ্রুত প্রত্যাহারের ঘোষণা তারা জানতে চাচ্ছেন এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকের মধ্যে যদি এই সরকার উচ্চ পর্যায় থেকে এই মামলাগুলো প্রত্যাহারের ক্ষেত্রে কোনো ধরনের সুস্পষ্ট কোনো নির্দেশনা বা ঘোষণা যদি না আসে, সেক্ষেত্রে তারা কিন্তু আসলে এই যে অবরোধ যেটি করে রেখেছে সেটি কিন্তু তারা অবরোধ করতে থাকবেন, তারা কিন্তু মহাসড়ক ছাড়বেন না। এবং রাত্রি এর ফলে কিন্তু আসলে এই যে দূর দূরান্ত যেসব যাত্রীরা আসলে এই যে মহাসড়কে যে বাস এবং যে অন্যান্য যেসব সিএনজি রিক্সা যারা আছেন তারা কিন্তু চরম দুর্ভোগ পাচ্ছেন এবং এটি কিন্তু আসলে তারা মাথায় রেখে আসলে এই যারা অবরোধ করে রেখেছেন তারা কিন্তু বলছেন যে তারা খুব দ্রুত তারা এই সরকারের তরফ থেকে একটি ঘোষণা তারা চাচ্ছেন, সেটি যদি না করা হয় সেক্ষেত্রে তারা কিন্তু আসলে এই যে অবরোধ তারা কিন্তু সেটি কিন্তু চালিয়ে যাবেন। একটু জানা রেখে রাত্রি আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আজকের মধ্যে যদি এই ঘোষণাটি না আসে সেক্ষেত্রে তারা কিন্তু কালকে থেকে তারা জেলা প্রশাসকের কার্যালয় এবং যে পুলিশ সুপারের কার্যালয় আছে সেগুলো কিন্তু তারা অবরোধ কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করবেন, তারা এমন কিন্তু একটি হুঁশিয়ারি দিয়েছেন রাত্রি। এবং এখানে কিন্তু আমরা যে পরিস্থিতি এখন দেখতে পাচ্ছি, এখানে প্রায় 250 থেকে 300-এরও বেশি কিন্তু আলেম ওলামার এখানে তারা জড়ো হয়ে কিন্তু এই অবরোধটি তারা সৃষ্টি করেছেন এবং তারা যেটি বলছেন যে তাদের বিভিন্ন স্থান থেকে জেলা আশপাশের এলাকাগুলো থেকে কিন্তু তাদের আরো অনেক আসলে যারা আসলে এই মামলার আসামি হয়েছেন প্রায় 2,500 থেকে 3,000 আসামি, তারা কিন্তু এখানে আসবেন এবং জড়ো হবেন, তারা কিন্তু এই অবরোধটি কিন্তু চালিয়ে যাবেন। সেক্ষেত্রে রাত্রি এই যে মহাসড়কে এই যে যাত্রী যে দুর্ভোগ আছে সেটি কিন্তু আরো তীব্র হতে পারে বলে আমরা তথ্য পেয়েছি এবং এখানকার যারা যাত্রী আছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এই অবরোধটি কিন্তু এমনিতেই কিন্তু রোদের তাপের কিন্তু তাদের দুর্ভোগ হচ্ছে, সেক্ষেত্রে আসলে তারা চাচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই অবরোধ যেন তুলে নেওয়া হয়। তো এই ক্ষেত্রে আসলে আমরা দেখেছি যে পুলিশের কর্মকর্তারা কিন্তু এখানে অবস্থান করছেন, তারা আসলে চেষ্টা করছেন যে অবরোধকারী তাদের সঙ্গে কথা বলে এটি যেন অবরোধ যেন তুলে নেওয়া হয়। তো রাত্রি আমার কাছে এই ছিল এই অবরোধ সংক্রান্ত সবশেষ তথ্য। কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আলেম ওলামারা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়। রাজশাহীর বরেন্দ্র এলাকায় প্রতিবছর নামছে পানির স্তর, এতে কৃষিকাজে পানির সংকট কাটাতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বেঁধে দিয়েছে সেচ ঘণ্টা, ফলে বোরো আবাদ কমিয়েছে কৃষক। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, বরেন্দ্র এলাকায় পানির স্তর নেমে যাওয়া নিয়ে আসলে কোনো ধরনের সংকট তৈরি হয়েছে কিনা? রাত্রি আসলে বরেন্দ্র বহুমুখী এলাকা এবং পুরো বরেন্দ্র এলাকায় প্রতি বছরই কিন্তু আসলে খরা মৌসুমে দেখা যায় পানির সংকট এবং পানির স্তর নিচে নেমে যাচ্ছে, এমনটা আসলে বলা হয়ে থাকে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবারে কিন্তু IWMF এবং ওয়ারপো পানি গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে একটি যৌথ গবেষণা করেছে এবং সেই গবেষণায় দেখা গেছে যে রাজশাহীর বরেন্দ্র এলাকাগুলোর বিশেষ করে 8টি উপজেলায় সেখানে কিন্তু আসলে পানির স্তর যেমন নামছে, একই সাথে পানির যে গর্ভে যে পানির অ্যাকুইফারগুলো রয়েছে সেখানেও পানি কিন্তু আসলে কমে যাচ্ছে। এই জায়গাটা থেকে আসলে উত্তরণের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবারে যেটি করেছে সেটি হচ্ছে যে প্রায় 8টি উপজেলায় তারা কিন্তু তাদের যে 1960টি যে বরেন্দ্র ডিপ টিউবওয়েল আছে সেখান থেকে কিন্তু পানি উত্তোলনের যে ঘন্টা সেটি কমিয়েছে এবং সেটি 24 ঘন্টার পরিবর্তে সেটি কিন্তু এখন 980 ঘন্টা করে দিয়েছে। সেটি ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত আসলে কৃষকরা এই সময়টুকুর মধ্যে 980 ঘন্টা পানি তুলতে পারবেন। এই অবস্থাতে আসলে যে পানির সংকট এবং বোরোর যে 72 হেক্টর জমিতে আবাদ
আবাদ সেখানে আসলে পানির যে চাহিদা হয় সেই চাহিদা পূরণের জন্য কিন্তু বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প তারা তাদের যে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো রয়েছে সেখান থেকে পানির সরবরাহ বৃদ্ধি করেছে এবং একই সাথে কৃষকদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে করে বোরোর যে আবাদ সেটি যেহেতু পানি প্রায় 22টি সেচ লাগে 3 মাসে, সেই জায়গাটিতে অন্য বিকল্প পণ্য বা অন্য শস্য উৎপাদনের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। এক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা যেটি বলছে যে বরেন্দ্রের সাথে একীভূত হয়ে তারা কিন্তু কৃষকদেরকে উদ্বুদ্ধ করছেন এবং সেখানে গম, ভুট্টা, সরিষা ইতিমধ্যে সেগুলো লাগানো হয়েছে এবং এখন গম চাষের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে করে অন্যান্য যে বোরোর যে ধানের যে আবাদ তাতে যে পানির ব্যবহারটি তুলনামূলকভাবে এই শস্যে কিন্তু আসলে কম হয়, যার কারণে কিন্তু এখন তাদেরকে এভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে। এবং এই অবস্থার পরিত্রাণের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প তারা দীর্ঘমেয়াদে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলোর পরিধি বাড়াচ্ছে এবং তাতে করে যাতে আরও বেশি আসলে কৃষকদের সুবিধা হয় সেই বিষয়টিতে আসলে তাগাদা দিচ্ছেন। সেক্ষেত্রে এখন পর্যন্ত পুরো বরেন্দ্র এলাকায় মাত্র 15% সারফেস ওয়াটার দিয়ে পানি সরবরাহ করা সম্ভব হয়, যেটিকে বাড়ানোর প্রকল্প এবং পরিকল্পনা করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। তো রাজশাহীর গোদাগাড়ী সরমংলা এলাকা থেকে এই ছিল সর্বশেষ। নেত্রকোনার হাওড় অঞ্চলে পুরোদমে চলছে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ। এই বাঁধের উপরেই নির্ভর করছে কৃষকদের স্বপ্ন, তাদের একমাত্র ফসল। পানি উন্নয়ন বোর্ড বলছে ফেব্রুয়ারির মাঝেই শেষ হবে কাজ। তবে হাওড়ে প্রতি বছর এভাবে মাটির বাঁধ নির্মাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি, তাই টেকসই সমাধানের দাবি তুলছেন পরিবেশবিদরা। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। বিস্তৃত হাওরের মাঝে মাটি ফেলে তৈরি করা হচ্ছে বাঁধ, যা ঘিরেই কৃষকদের ফসল ঘরে তোলার সব আশা ভরসা। প্রতি বছর এভাবেই বাঁধ নির্মাণ করে আগাম বন্যা থেকে ফসল রক্ষার চেষ্টা চালায় পানি উন্নয়ন বোর্ড, যার জন্য গঠন করা হয় প্রকল্প কমিটি বা পিআইসি। চলতি বছর এমন কমিটি 190টি। এই বাঁধের উপর নির্ভর করে হাওর পাড়ে আবাদ হয় প্রায় 41,000 হেক্টর জমির ফসল, যার বাজার মূল্য 700 কোটি টাকার বেশি। বিগত কয়েক বছর যাবতীয় বাঁধটা হওয়াতে আমাদের ফসলের কোনো ক্ষয়ক্ষতি আগাম বন্যা থেকে আমরা বাঁচতে পারতেছি। বান ঠিক না হলে তো বানজন ঠিক না থাকবো, পানি এলে তো আমরা শেষই। 1.5 লাখ টাকা খরচ করে যদি জমি করি সেটা যদি ধান না পাইতো আমরা মরা না। আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য কাবিটা প্রকল্পের আওতায় নির্মিত 146 কিলোমিটার বাঁধ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে 31.5 কোটি টাকা। তবে কৃষকদের অভিযোগ, মাঝপথে এসে কিছুটা ধীরগতি হয়েছে কাজের গতি। বাদ যদি না হয় আমরা আগাম ফসল পাইছি, অনেক ফসল একবারে তোমার মদন থানা লইয়া ডাক্তার গোটা লইয়া সব ফসল এই বান্ধব। এই এলাকা না শুধু জগন্নাথপুর না, এই 2-3 থানা লইয়া এই বাঁধের উপর নির্ভর। তবে প্রতি বছর এভাবে মাটি ফেলে বাঁধ নির্মাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাওরের প্রাকৃতিক পরিবেশ। নদী ও খালে জমে থাকা মাটি অগভীর করছে জলাশয়, কমছে মাছের উৎপাদন। এ নিয়ে উদ্বিগ্ন পরিবেশবিদরা বলছেন হাওরের সকল প্রকার অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে। নদী ভরতাছে, আমরা ধান যে ফসল করে জমিও ক্ষতি হইতেছে না। নদী খনন করলে বাদ লাগবো না, নদীর পানি নদী দেয় যাবে, উপরে উঠবো না পানি। এখন প্রাথমিকভাবে কাজ শুরু হচ্ছে আর কি, আমি মাটি শিফটিং করে উপরে দিচ্ছি আর পরে আমি হালকা উপরে উঠে পরে ড্রেসিং দেবো। যেটা করছি সেটা তো আসলে কোনো পরিবেশগত কোনো মানে বিষয়ের তোয়াক্কাই করছে না, কারণ আমরা ব্যক্তির খেয়াল খুশি আমরা হাওরের মাঝখানে আড়াআড়ি রাস্তা করে দিচ্ছি, যেটা অলমোস্ট হাইওয়ের মতো। এবং সেখান দিয়ে পানি কিভাবে গড়িয়ে যাবে সেটা ভাবছি না। ফলে আমরা একদিকে ওটার পেছনের বিলগুলোতে সময় মতো পানি দিতে পারছি না, ফলে মাছের উৎপাদন ক্ষেত্রে ব্যাহত হবারই কথা। অন্যদিকে যখন ভরা বর্ষায় পানিটা বেরিয়ে যাবার কথা তখন বেরোতে পারছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ বন্ধে তদারকি চলছে। তবে কাবিটা প্রকল্পের আওতায় চলমান বাঁধের নির্মাণ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলে জানান তিনি। আমাদের হাওড়ের কাজগুলো একটা টাইম ফ্রেমের মধ্যে বাস্তবায়ন করা হয়, কাজে এই পর্যায়ে এসে আমার মনে হয় না এটা বলার কোনো সুযোগ আছে যে আমাদের টাকার অভাবে কাজ বাস্তবায়ন করছি না। তবে হ্যাঁ, স্পেসিফিক কোনো পিএসসির যদি নিতান্তই সমস্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে জানালে আমরা বিকল্প কোনো ওয়েতে কাজটা বাস্তবায়ন করা যায় কিনা সেটারও ব্যবস্থা নিব। তবে আমরা এটা দৃঢ়ভাবে মনিটর করি, কোথাও যদি কোনো ধরনের অভিযোগ আসে যে এটা অপরিকল্পিত হয়েছে সে বিষয়ে আমিও পার্সোনালি
ভিজিট করে সেটার কার্যকারিতা যাচাই করি এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকি। নেত্রকোনার হাওর অঞ্চলে ৩৮০ কিলোমিটার দুবন্ত বেড়িবাঁধ রয়েছে। প্রায় সব স্থানেই চলছে ফসল রক্ষা বাঁধ নির্মাণের ব্যস্ততা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। বিগত সময়ে অতিরিক্ত হিসাব দেখিয়েও রোজায় বিদ্যুতের চাহিদা শতভাগ পূরণ হয়নি। তবে এবার লোডশেডিং নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। যদিও আদানি আর আমদানি গ্যাসে নির্ভর করেই মেটাতে হবে চাহিদা, তবে বর্তমান পরিস্থিতিতে আদানির উপর পুরো নির্ভর না থেকে নিজস্ব প্লান্টগুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ পাওয়ার সেলের সাবেক মহাপরিচালকের। আর জানাচ্ছেন মাঝার মাহবুব। গরমকালে বাসাবাড়িতে সেহরি ইফতারে বিদ্যুতের চাহিদা বাড়ে কয়েক গুণ। অপরদিকে উৎপাদন খাত ও মার্কেটগুলোতে ঈদের প্রস্তুতির কারণেও চাপ পড়ে বিদ্যুতের ওপর। প্রতিবারই লোডশেডিংয়ের কবলে পড়েছে দেশবাসী। যদিও বিগত সময়ে ৩০,০০০ মেগাওয়াট সক্ষমতার গল্প শুনিয়েছে আওয়ামী লীগ সরকার, যা ছিল শুধু কাগজে কলমেই। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো বলছে এবার শীত মৌসুমে রাজধানীতে বিদ্যুৎ লেগেছে ১,০০০ থেকে ১,২০০ মেগাওয়াট, যা ফেব্রুয়ারির শেষের দিকে বেড়ে দাঁড়িয়েছে ১,৫০০ থেকে ২,০০০-এ। আর রমজানে গিয়ে চাহিদা দাঁড়াবে ৩ থেকে ৩,৫০০ মেগাওয়াটে। সাধারণত সর্বোচ্চ গরমের সময় ডিপিডিসি ও ডেসকো মিলে সর্বোচ্চ চাহিদা ৪,০০০-এর আশপাশেই থাকে। ডেসকো কর্তৃপক্ষ বলছে রমজান মাস বিবেচনায় ঘাটতি সমন্বয় করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পুরোটা সরবরাহ করলে চাহিদা মতো বিতরণ করতে পারবে তারা। অসুবিধা হবে না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইজ ওয়েল এনাফ। আমাদের কোনো ২,০০০ মেগাওয়াট হলে আমরা সাপ্লাই দিতে পারবো। একটু ফুয়েল প্রাইসিং সেটা তো জানেন, গ্লোবালি এই ফুয়েলের প্রবলেম আছে। সাথে যদি জেনারেশন কিছুটা শর্টেজ হয়ে যায়, সেক্ষেত্রে যদি লোডশেড করতে হয় আমাদেরকে অ্যালোকেশন দিতে বলে দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদেরকে লোডশেড করতে হবে, আদারওয়াইজ আমাদের লোডশেডই দরকার হয়। বিগত রমজানে সারা দেশে প্রতিদিন লোডশেডিং করতে হয়েছে ২,০০০ মেগাওয়াটের বেশি। তবে এবার রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নিয়ে রেখেছে বিদ্যুৎ বিভাগ। যদিও আগের মতো এবারও ভরসা আমদানিকৃত গ্যাস জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন। এর মধ্যে আদানির বিদ্যুতে আশার বাণী পিডিবির। গ্যাস ভিত্তিক ৬,৫০০ মেগাওয়াট এর মতো জেনারেশন, আর ক্রস বর্ডার আছে, কোল পাওয়ার প্ল্যান্ট আছে, এবং বাকিটা আমরা এইচএফ থেকে রিকোয়ারমেন্ট বেসিস আমি সিস্টেম চালাবো আর কি। পজিটিভ করবে যে আমরা লিকুইড ফুয়েল পাইলে কি করে আদানির ফুল লোড পাইলে আমরা লিকুইড ফুয়েল সেই হিসেবে কম চালাইতে পারবো। ডলারের কিছু ঘাটতি ছিল, এখন অনেকটাই কভার হয়ে গেছে আর কি। তবে ভারত বাংলাদেশ টানাপোড়েনের মধ্যে আদানির বিদ্যুতের উপর ভরসা না করে বরং পুরনো পাওয়ার স্টেশনগুলো সংস্কার করে নিজস্ব সক্ষমতা বাড়ানোর পক্ষে মত পাওয়ার সেলের সাবেক মহাপরিচালকের। বেশ কয়েকটা পাওয়ার স্টেশন মেনটেন্যান্সের উপরে বন্ধ আছে। এইগুলো কিন্তু এতদিনে এই সরকার আসার পরও ৬ মাস তো হয়ে গেল, তারা এইগুলোকে মেনটেন করার চেষ্টা করতো, মানে সংরক্ষণ যদি করতো তাইলে কিন্তু আরও ৫-৬ হাজার মেগাওয়াট এখানে আসতো। গার্মেন্টস নিয়ে ওদের সঙ্গে আমার ঝগড়া, অনেক কিছু নিয়ে ঝগড়া চলছে। আমরা যেই ভালো যাব ওদের বিদ্যুৎ ব্যবহার করে খাট করে একটা ব্রেকডাউন দেখায় বলবে যে আমি বিদ্যুৎ দিতে পারবো না, এটা তো স্বাভাবিক। আবার রেট তো আছেই। এবছরের শুরুতে বিদ্যুতের চাহিদা ছিল ৯,০০০ মেগাওয়াটেরও কম। শীত কমায় তা বেড়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দাঁড়িয়েছে প্রায় ১২,০০০ মেগাওয়াটে। এবার রোজায় সর্বোচ্চ ১৬,০০০ এবং পুরোপুরি গ্রীষ্মে চাহিদা ধরা হয়েছে ১৮,০০০ মেগাওয়াট। তবে চাহিদার বিপরীতে এবারও ১৩ থেকে ১৫,০০০ মেগাওয়াটের বেশি উৎপাদনের ঘোষণা দিতে পারেনি বিদ্যুৎ বিভাগ। মাঝার মাহবুব, এখন ঢাকা। ১৬ বছরেও সংস্কার হয়নি আইলায় ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার নীলডুমুর ঘাট। নৌকা থেকে তীরে ওঠানামা করতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। খেয়াঘাট পারাপারে চরম দুর্ভোগে দ্বীপ ইউনিয়ন গাবুরার ৫০,০০০ মানুষ। সাতক্ষীরা থেকে আসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরা উপকূলের সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় বসতি প্রায় ৫০,০০০ মানুষের। চারপাশ নদী বেষ্টিত গাবুরাবাসীর নদীপথে চলাচলের একমাত্র পথ নীলডুমুর খেয়াঘাট। তবে এই পথে যাতায়াতের ঘাট না থাকায় নৌকায় ওঠানামা করতে হয় বাঁধ রক্ষা বোলাকের উপর দিয়ে। ২০০৯ সালে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয় সাতক্ষীরার উপকূলীয় এলাকা। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন। সেই গাবুরা ইউনিয়নের চলাচলের একমাত্র মাধ্যম বুড়িগড়ানি এই খেয়াঘাটটি। ১৬ বছর পেরিয়ে গেলেও ঘাটটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে প্রায় ৫০,০০০ মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে এই ঘাটটি।
2009 সালে ঘূর্ণিঝড় আইলায় বিধ্বস্ত হয় ঘাটটি। এরপর একের পর এক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে উপকূলে। এতে ধাপে ধাপে নদীগর্ভে চলে যায় স্থাপনার বাকি অংশ। ঘাট অংশে নদী ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড যে সিসি ব্লক দিয়েছিল সেটিও নষ্ট। ফলে নৌকা থেকে ঘাট ব্যবহার করে তীরে উঠতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। 2009 সালের পর থেকে আমরা এইভাবে দেখে আসছি আর এইভাবে কষ্ট করে আসছি। দীর্ঘদিন যাবৎ এই ঘাটটি অব্যবস্থাপনা এবং ভেঙে গেছে, যে কারণে এই দুই ইউনিয়নের মালামাল বা মানুষ পরিবহনে খুবই সমস্যার ভিতরে পড়ছে এখানের মানুষ। এই ঘাটের অসুবিধার কারণে খুব কষ্ট, যেমন নদীর ওপার থেকে গর্ভবতী মহিলাদের আনতে খুব কষ্ট, বয়স্ক মানুষের যাতায়াত করা খুবই কষ্টকর। প্রতিদিন থেকে 5 থেকে 3,000 মানুষ এই ঘাটে ওঠানামা করে। এই ঘাটটা আইলার পরবর্তী সময় ঘাটটা নদী ভাঙনে চলে গেছে, ডুবি যায়, মানুষ চলাচল ফেলা করতে গেলে একটু অসুবিধা হয়। কোনো সময় মুরব্বী মানুষ তুলতে গেলে পাজা করে তুলতে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ হয়ে যে সমস্ত পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করে থাকেন, তারাও এখানকার যে ট্রলারগুলো রয়েছে সেখানে ওঠানামার জন্য ব্যবহার করেন বুড়িগোয়ালিনী এলাকার এই ঘাটটি। তবে এই ঘাটটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় অনেকটা ঝুঁকি নিয়ে ওঠানামা করতে হয় পর্যটকদের। ঘাটে কোনো যাত্রী ছাউনি না থাকায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ট্রলারের অপেক্ষায় থাকতে হয় এ পথে চলাচলকারীদের। দীর্ঘদিন এই অবস্থায় থাকলেও কর্তৃপক্ষের অবহেলায় এখানে পাকা ঘাট ও যাত্রী ছাউনি নির্মাণ করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘাটটা এত যাতায়াত, 50 থেকে 60,000 লোক এই ঘাটটা দিয়ে যাওয়া আসা করতো। রামনগর থেকে বিচ্ছিন্ন 2টা ইউনিয়ন, এই ইউনিয়নের মানুষজন দীর্ঘদিন যাবৎ এই ঘাট সংস্কারের না হওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। 3 বছর আমি এখানে যাতায়াত করছি, এখানে খুব দুর্গম। এখন এই হলো ঘাটের অবস্থা, এখানে ঘাটটা হওয়া খুব প্রয়োজন আর কি। সাতক্ষীরা জেলা পরিষদের কর্মকর্তারা জানায় নতুন করে নীলডুমুর খেয়াঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। চলতি বছর জেলা পরিষদ থেকে 19 লাখ টাকায় খেয়াঘাটটি ইজারা দেওয়া হয়েছে, যেখানে ইজারাদাররা মাথাপিছু 5 টাকা, মোটরসাইকেলের জন্য 20 টাকা ও মালামালের জন্য অতিরিক্ত টোল আদায় করেন। প্রতিদিন এই ঘাট দিয়ে নদী পারাপার হচ্ছেন অন্তত 5,000 মানুষ। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। পঞ্চগড়ে এবছর আলুর উৎপাদন অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে। অধিক ফলনে হিমাগার সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তা থাকলেও নেপালে আলু রপ্তানি আশার আলো দেখাচ্ছে কৃষকদের। লুৎফর রহমানের প্রতিবেদন। গেল মৌসুমে পঞ্চগড়ে 9,857 হেক্টর জমিতে আলুর আবাদ হয়। দাম ভালো পাওয়ায় চলতি মৌসুমে জেলায় আলু চাষের পরিধি বেড়ে দাঁড়িয়েছে 14,870 হেক্টরে। তবে চলতি মৌসুমের শুরুতেই অস্বাভাবিক দরপতনে বড় ধরনের হোঁচট খেয়েছেন চাষিরা। 80 টাকা কেজি দরে বীজ আলু কিনে এখন নতুন আলু বিক্রি করতে হচ্ছে 10 থেকে 15 টাকায়। 10 টাকা 11 টাকা কেজি বেটা আমার অর্ধেক টাকা আসবে না, তাহলে পরবর্তীতে আমরা বাদাম করব, তো এই ক্ষেতটা আমি কিভাবে করব? যে টাকা খরচ হয়েছে ওই অনুযায়ী তো আমাদের আলুর দাম পাবো না, মনে করেন 3 ভাগের 1 ভাগও আসবে না উঠে। জেলায় চলতি মৌসুমে আলুর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 3.5 লাখ টন। বিপরীতে জেলায় 8টি হিমাগারের ধারণ ক্ষমতা মাত্র 54,000 টন। কৃষকদের অভিযোগ, এখনো মাঠ থেকে আলু তোলা শেষ না হলেও শেষ হয়েছে হিমাগারের বুকিং। কি করবো, কি কথা রাখিব, এখন বাড়িতে রাখতে পারি না, এখন দামও নাই, এখন কিভাবে কি করা যায় আমি তো খুঁজে পাচ্ছি না। বড় বড় ব্যবসায়ীগুলা বুক করে রাখে দিয়ে দিছি, এখন তো আমরা কোলেস্টোর আলু ঢুকাইতে পারতেছি না। এদিকে হিমাগার কর্তৃপক্ষের দাবি অতিরিক্ত উৎপাদনে পড়তে হয়েছে বাড়তি চাপে, যা আগের মৌসুমগুলোতে কখনো হয়নি। এখন আমাদের উপায়হীন, এখন যে মানুষ অনেক আসতেছে তাদেরকে কথা দিতে পারতেছি না। হ্যাঁ, এমন তো পর্যায়ে বেকায়দায় পড়ে গেছি আমরা। তবে কৃষি বিভাগ বলছে আলু টমেটোর মতো পচনশীল ফসল সংরক্ষণে বিশেষায়িত হিমাগার নির্মাণে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। আমরা তাদেরকে আলুর অহিমাত মডেল ঘর সরবরাহ করছি। এই ঘরে মার্চ থেকে জুন পর্যন্ত মোট 4 মাস আলু সংরক্ষণ করা যায় এবং এটিতে কৃষকদের উপকার যেটা সেটা হলো হিমাগারের খরচ এখানে বেঁচে যায়। শুধু আলু না, বিভিন্ন সবজি যখন দাম কম হবে সেগুলো আমাদের স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মজুদ থাকবে এবং চাষিরা যখন দাম বাড়বে তারা এই সবজিগুলো তারা বাজারে বিক্রি করে তাদের যে মুনাফা তারা অর্জন করতে পারবেন।
উৎপাদন খরচ তোলা আর সংরক্ষণ নিয়ে শঙ্কা থাকলেও নেপালে আলু রপ্তানি নতুন আশা জাগাচ্ছে। গেল 1 মাসের ব্যবধানে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে 1344 টন আলু রপ্তানি হয়েছে। এভাবে যদি প্রতিনিয়ত আলু এক্সপোর্ট হয়, আশা করছি কৃষক অনেক উপকৃত হবে এবং বাংলাদেশের ডলার আর্ন হবে। সংশ্লিষ্টরা বলছেন, আলু রপ্তানি পরিমাণ বাড়ানো গেলে চাষিরা একদিকে যেমন কষ্টের ফসলের ন্যায্য দাম পাবেন, তেমনি আয় হবে বৈদেশিক মুদ্রা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। এই ছিল এখন জনপদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।